আসসালামু আলাইকুম। ইউনিভার্সাল কোচিংয়ের আয়োজিত ইউসি অনলাইন লার্নিং প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাতে চাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটি করব সেটির নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লাস। এই ক্লাসটিকে আমরা মোট 5টি অংশে ভাগ করেছি এবং আজকে শুরু হতে যাচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমরা পাওয়ার পয়েন্টের সাথে জাস্ট আমাদের জার্নিটা শুরু করব। এটা আজকের পর্বে আমরা কিন্তু দেখব আমরা পাওয়ার পয়েন্টকে ভালোভাবে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব, কোন সেকশনের নাম কি, পরবর্তীতে যখন আমরা কাজ করব যেন ওই সেকশনের নামগুলো আপনারা বুঝতে পারেন, তাই কিন্তু আজকে আপনাদের তার সাথে পরিচয় করে দেওয়া হবে। দ্বিতীয় ক্লাসে আমরা শিখব যে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলোতে কী কী করা উচিত, কী কী করা উচিত না, কোন ধরনের কালার ব্যবহার করা উচিত, কোন ধরনের কালার ব্যবহার করা উচিত না, কোন ধরনের লেখা উচিত না, কোন ধরনের লেখা উচিত এবং কিভাবে আমাদের সেগুলোকে ক্লিপ আর্ট করা উচিত এবং কোথা থেকে আমরা ফ্রি কিছু হচ্ছে গিয়ে আমাদের আর্ট আমরা ডাউনলোড করতে পারবো এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়, কোন অ্যানিমেশনগুলো ব্যবহার করা উচিত, কোনগুলো ব্যবহার করা উচিত না, এইটা নিয়ে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটি করব। তৃতীয় ক্লাসে কিন্তু আমরা শিখব হোম এবং ইনসার্ট রিবন সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। হোম এবং ইনসার্ট রিবনের যে ফাংশন রয়েছে, সেই গ্রুপগুলোর যে কাজ রয়েছে সেই সম্বন্ধে আমরা কিন্তু হচ্ছে গিয়ে তৃতীয় ক্লাসে জানতে পারবো। এরপরে আমরা যদি চতুর্থ ক্লাসে চলে যাই তখন কিন্তু আমরা দেখব পাওয়ার পয়েন্টের প্রাণ, ট্রানজিশন, অ্যানিমেশন অ্যান্ড স্লাইড শো, এই তিনটা অসম রিবনের যে কাজ রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আমাদের চতুর্থ ক্লাসে। এবং পঞ্চম এবং শেষ ক্লাসে আমরা কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড আপনাদেরকে ফ্রি দিব এবং সেগুলো কিন্তু কিভাবে এডিট করতে হবে, কিভাবে আপনার পাওয়ার পয়েন্টে সেগুলোকে ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে একটা ধারণা দিব। তবে পঞ্চম ক্লাসের যে ফ্রি স্লাইডগুলো থাকবে বা ফ্রি পাওয়ার পয়েন্টগুলো থাকবে সেগুলো কিন্তু শুধুমাত্র ইউসির যারা অফলাইন ক্লাস করে এবং গুগল ক্লাসরুমে যারা ইনক্লুডেড শুধুমাত্র তাদের জন্য থাকবে। অর্থাৎ আপনি যদি আপনার এই স্লাইডগুলো ওপেন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে অফলাইনে ভর্তি হয়ে যাবেন, তাহলে আপনার জন্য এরকম অনেক রিসোর্স এবং প্রিমিয়াম ক্লাসগুলো আপনার জন্য আনলক হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো চলুন আজকের ক্লাসে নিয়ে কথা বলা যাক। আজকের ক্লাসে কিন্তু আমরা কথা বলবো কি নিয়ে, আমরা জাস্ট আমাদের পাওয়ার পয়েন্টের যে জার্নিটা সেটা শুরু করব একদম প্রথম থেকে। আমরা দেখি যে কিভাবে এটাকে শুরু করতে হয়, কিভাবে ওপেন করতে হয়। ওপেন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। আমাদের যে কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটা থাকে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা অল প্রোগ্রামে চলে যাব। অল প্রোগ্রাম থেকে আমরা সার্চ করব পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাব পাওয়ার পয়েন্টের লোগোটি। আর সেই লোগোটিতে ক্লিক করলে মাউসের যে লেফট বাটনটি রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ইন্টারফেস সেখানে চলে আসবো। একটা কথা আমি বলতে চাই, অনেকের কম্পিউটারে হয়তো বা পাওয়ার পয়েন্ট ইনস্টল করা নেই, সুতরাং তাদের জন্য কিন্তু পাওয়ার পয়েন্ট এভাবে ওপেন করা যাবে না। তা আপনারা যদি চান যে কীভাবে পাওয়ার পয়েন্ট ইনস্টল করতে হয় সেটার জন্য একটা আলাদা ভিডিও টিউটোরিয়াল, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব যদি কমেন্টের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য আলাদা করে একটি ভিডিও দিব কিভাবে আপনারা পাওয়ার পয়েন্ট আপনাদের কম্পিউটারে অথবা আপনার ফোনে কিভাবে আপনি ইনস্টল করে নিতে পারেন এবং কিভাবে সেটিকে সাজিয়ে নিতে পারেন আপনার কাজের জন্য। আমরা অবশ্যই রেকমেন্ড করব যারা নিজেরা এটাকে ইনস্টল করবেন তারা অবশ্যই পাওয়ার পয়েন্ট 2010 বা তার উপরের ভার্সন বা হাইয়ার ভার্সনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। নিচের ভার্সনগুলোতে কিন্তু খুব বেশি একটা প্রোগ্রাম নেই বা খুব বেশি ফাংশন নেই যেগুলো কিন্তু আপনি খুব বেশি একটা ব্যবহার করতে পারবেন না এবং বর্তমান জনরের সাথে কিন্তু আপনি খাপ খেয়ে আপনার পাওয়ার পয়েন্টটা কিন্তু ভালো হবে না। সেই জন্য আপনাদের সবাইকে রিকমেন্ড করব 2010 অথবা তার উপরে যে ভার্সনগুলো রয়েছে 13, 16 এইসব ভার্সনগুলো ব্যবহার করার জন্য আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে এবং আশা করছি আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন। যখনই আপনি পাওয়ার পয়েন্ট ইনস্টল করেন তখন কিন্তু সেটার ভার্সনটাকে চেক করে নেবেন। ওকে, সো আমরা দেখে নিলাম যে কিভাবে ওপেন করতে হয়। রাইট নাও আমরা দেখব যে কোন জিনিসটার নাম কি। আমরা যখন ওপেন করে ফেলবো তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এরকম একটি ইন্টারফেস পাবো একদম উপরের দিকে, পাওয়ার পয়েন্টের একদম মাথার দিকে, আর সেখানে আমরা পেয়ে যাব কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যখন পরবর্তীতে হোম এবং ইনসার্ট রিবনের কাজ শিখব তখন এই কুইক অ্যাক্সেস টুলবারে নতুন করে টুল কিভাবে অ্যাড করতে হয় সেই সম্বন্ধে আপনাদের ধারণা দিব। তবে আপাতত আমরা জেনে নিই একদম যে কর্নারে বামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। পরবর্তীতে যে আমরা অপশনটি পাচ্ছি ঠিক নিচে সেটার নাম হচ্ছে মেনু বার এবং এই মেনু বারে অনেকগুলো মেনু রয়েছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ এবং ভিউ। এইগুলো সবই হচ্ছে কি এক একটা কিন্তু মেনু, আর এই সবগুলোকে একসাথে নিয়ে আমরা বলি মেনু বার। মেনু বারের ঠিক নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে রিবনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মেনুর আন্ডারে আমরা অনেকগুলো ফাংশনের কাজ করে থাকি, আর যেমন হোমের আন্ডারে
আমরা দেখতে পাচ্ছি ফন্ট, স্লাইড, প্যারাগ্রাফ, ড্রয়িং, অনেকগুলো গ্রুপ রয়েছে। তো পরের অংশটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপ। আর এই গ্রুপগুলোতে আমরা ডিফারেন্ট কাজ করে থাকি। প্রত্যেকটা গ্রুপের একটা আলাদা কাজ থাকে। যেমন আগে আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট লেখা, এই ফন্টের কাজগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে এখানে ফন্টের কাজ করে। বাট প্রত্যেকটা গ্রুপ আলাদাভাবে একটা স্পেশাল কাজকে কম্পাইল করে, তাই তাদেরকে একসাথে রাখা হয়েছে, তাই তাদেরকে বলা হয় গ্রুপ। ওকে, সো মোটামুটি আমাদের উপরের সেকশনে যা যা ছিল সেগুলো, বা ইম্পর্টেন্ট যা যা ছিল যেগুলো আমাদের ক্লাসে দরকার হবে, সেগুলো কিন্তু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা দেখব স্লাইড নেভিগেশন প্যান। স্লাইড নেভিগেশন প্যানটা কিন্তু নর্মালি আমাদের একটু নিচের দিকে, অর্থাৎ এই যে উপরের অপশনগুলো আমরা দেখলাম তার থেকে একটু নিচের দিকে আমরা পেয়ে যাব। যতগুলো স্লাইড আমরা তৈরি করব সেই স্লাইডগুলো কিন্তু আমাদেরকে বাম দিকে দেখাবে। এই বাম দিকের অপশনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে স্লাইড নেভিগেশন প্যান। আপনি কতগুলো স্লাইড তৈরি করবেন সেগুলোর উপরে কিন্তু এখানে আপনার স্লাইড সংখ্যা দেওয়া থাকবে, এবং স্লাইডগুলো বাইরে থেকে দেখতে কেমন সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখান থেকে আমরা স্লাইডগুলোকে নেভিগেট করতে পারবেন। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে স্লাইড নেভিগেশন প্যান। অ্যান্ড দেন তার পাশেই আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে স্লাইড বডি। স্লাইড বডিতেই কিন্তু এই যে আপনি এই মোমেন্টে যা দেখতেছেন এটা কিন্তু আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে তৈরি করেছি। আর এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য যা যা লিখেছি, যা যা আপনার অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, যা যা বক্স দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু শুধুমাত্র কোথায় লিখছি আমি স্লাইড বডিতে আমি লিখে রাখছি, এবং সেইগুলোকে আমি পরবর্তীতে অ্যানিমেট করছি, ট্রানজিশন দিছি, তাই কিন্তু আসলে আপনারা এরকম স্মুথলি এত প্রাণবন্ত একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। সো স্লাইড বডি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা সব কাজটা করব। পরবর্তীতে হোম এবং ইনসার্ট বাটন, রিবনের কাজ যখন আমরা করব তখন আমরা কিন্তু এখানে সবচেয়ে বেশি ব্যবহারটা করব এবং পরবর্তীতে আমরা দেখব। ওকে, তারপরে আমরা ফাইল মেনু নিয়ে একটু কথা না বললেই নয়। ফাইল মেনুটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। এখানে অনেকগুলো সেকশন রয়েছে, সবগুলো সেকশনে হয়তোবা এই মোমেন্টে বলে দেওয়া সম্ভব না, এবং এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। আমরা সেই অংশে না যাই, যেগুলো আমাদের খুব দরকার হবে, না জানলেই না, সেগুলোকে আমরা ফোকাস করি। এখানে আমাদের তিনটা যে অপশন রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেভ, একটা সেভ এস, আর একটা হচ্ছে প্রিন্ট। সেভ নর্মাল, আপনি আপনার ডকুমেন্টটাকে যদি সেভ করতে চান তাহলে আপনি সেভে ক্লিক করবেন। আর আপনি যদি আপনার ডকুমেন্টটাকে একটা ডিফারেন্ট লোকেশনে, ধরেন আপনি সি ড্রাইভ থেকে এটাকে চেঞ্জ করে ডি ড্রাইভে, অ্যাপ ড্রাইভে, আপনার কম্পিউটারের যে কোনো একটা লোকেশনে বা স্পেশাল কোনো ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, সেভ অ্যাজ অপশনটি ক্লিক করবেন, এবং তারপরে কিন্তু আপনি আপনার মতন করে চুজ করতে পারেন। আমরা পরবর্তীতে এই অংশটুকু দেখব। আমরা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় যে ভিডিও থাকবে সেই অংশে, বা থার্ড পার্ট যেটা থাকবে, সেখানে কিন্তু আমরা দেখব যে সেভ অ্যাজটাকে কীভাবে ব্যবহার করা যায়। আর প্রিন্ট ইজ এ ভেরি সিম্পল থিং। আমরা যখন যদি আমাদের কোনো কারণে প্রিন্টার থাকে তাহলে আমরা অনেক সময় ফাইল প্রিন্ট করতে পারি। আমাদের টিচার আমাদের বলতে পারে প্রিন্ট করে নিয়ে আসতে হবে ফাইলটা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট অপশনে ক্লিক করে কিছু নর্মাল সেটিংস আছে সেগুলো আমরা শেষে দেখার চেষ্টা করব কীভাবে সেটাকে ব্যবহার করতে হয়। বাট রাইট নাও আমরা জাস্ট এই তিনটার ফাংশনের ব্যাপারে জানলাম যে কীভাবে তারা কাজ করে, এবং মেইনলি এটাই সবচেয়ে বেশি ফাইল মেনুতে ব্যবহার করা হয়। ওকে, সো আমরা এতটুকু ক্লিয়ার করে ফেলার পরে আমাদের যেটুকু জেনে নিতে হবে, কাজ শুরু করার আগে আমাদের কিছু শর্টকাট কি শিখতে হবে। আপনি যদি কম্পিউটারে কাজ করতে চান তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যতটা সম্ভব আপনি আপনার কিবোর্ডের সাথে হাত রেখে কাজ করা। এই জন্য আমরা অনেকগুলো শর্টকাট কি ব্যবহার করে থাকি যেটা আমাদের মাউসের ইন্টারাকশনকে কমায় দেয়। আর মাউসের ইন্টারাকশন যদি না কমে যায় তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন না। আর তাই আমাদের কিছু শর্টকাট কি সম্বন্ধে ধারণা থাকতে হবে। প্রথমে যে শর্টকাট কিটি আপনাদের ধারণা থাকা উচিত সেটি হচ্ছে Ctrl+N। আপনি যখনই পাওয়ার পয়েন্ট একবার ওপেন করে ফেলবেন, তারপরে আপনি যতবার Ctrl+N ক্লিক করবেন ততবার কিন্তু একটা নতুন করে ডকুমেন্ট ওপেন হবে। অর্থাৎ আপনি যদি একসাথে অনেকগুলো পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে চান, যেমন মাঝে মাঝে আমার এরকম দরকার হয়, আমি একই সাথে দুইটা আলাদা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন আমি যেটা করব সেটা হচ্ছে Ctrl+N ক্লিক করে ডিফারেন্ট দুইটা ডকুমেন্টকে আমি ওপেন করে রাখবো। এতে একটা লাভ হচ্ছে, কোনো কারণে প্রথম ডকুমেন্টের কোনো অংশ যদি আমার পছন্দ হয়, আমি চাইলে দ্বিতীয় ডকুমেন্টেও সেটাকে কপি করে নিতে পারি, এবং সেটা করার জন্য কিন্তু আমাদেরকে খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয় না। এই জন্য Ctrl+N মানে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করা, টোটালি একটা আলাদা, অর্থাৎ ওইটা একটা ডিফারেন্ট কাজ হবে, আর আপনি এখন যেটা করতেছেন সেটাও কিন্তু একটা ডিফারেন্ট কাজ হবে। Ctrl+S যেটা আমরা দেখলাম ফাইল মেনুতে গিয়ে সেভ করতে হয়, সেটা করার দরকার নেই। আমরা সিম্পলি আমাদের কম্পিউটার কিবোর্ডে Ctrl+S ক্লিক করে যে কোনো ডকুমেন্টকে সেভ করতে পারি। দেখেন মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু আমাদের 3 বার ক্লিক করতে হবে, সম্ভবত ফাইল মেনুতে আসতে হবে, তারপরে সেভ ক্লিক করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে অনেক সময় সেভ ক্লিক করলে পপ আপ চলে আসে এবং পরবর্তীতে আবার সেভ ক্লিক করতে হয়। সো মেজর আপনাকে 3 বার ক্লিক করতে হবে, এবং এখানে শুধুমাত্র Ctrl+S ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। নর্মালি আমরা জানি কম্পিউটার যদি কোনো কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনার ডকুমেন্ট হারিয়ে যাবে, এত ইম্পর্টেন্ট একটা কাজ আপনি হারিয়ে ফেলবেন। সো বেসিক্যালি একটা ভালো অভ্যাস হচ্ছে প্রতি 10 মিনিট অন্তর অন্তর আপনি Ctrl+S ক্লিক করে আপনার ডকুমেন্টটি সেভ করে রাখা। দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। যারা কাজ করবেন সামনে তারা অবশ্যই এই জিনিসটাকে মনে রাখবেন যে অলওয়েজ আফটার 10 মিনিটস ট্রাই টু সেভ ইউর ডকুমেন্ট। যতটা সম্ভব
যতক্ষণ মনে থাকে ততক্ষণ আমরা এটাকে সেভ করে রাখার চেষ্টা করবো। এটা করার জন্য আমাদের বেশি কষ্ট করার দরকার নেই, জাস্ট Ctrl+S ক্লিক করতে হবে। নেক্সট হচ্ছে Ctrl+P, যেটা দিয়ে প্রিন্ট করা হয় যে কোনো ডকুমেন্টকে, সিম্পল ব্যাপার। সো অ্যাকচুয়ালি আপনাকে আবারও ফাইল মেনুতে যেতে হবে না, প্রিন্ট সেকশনে যেতে হবে না, আপনাকে জাস্ট Ctrl+P ক্লিক করতে হবে। পরবর্তীতে জানবো এইটাকে প্রিন্টের সেটিংসগুলোকে কীভাবে ঠিক করতে হয়। শেষে এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে Ctrl+A, যেটার মাধ্যমে আমরা পুরো একটা ডকুমেন্টকে সিলেক্ট করতে পারি। পুরো ডকুমেন্টকে আপনি যা যা লিখছেন, যত টেক্সট লিখছেন, যত ছবি দিচ্ছেন, যাই করছেন, যতগুলো গ্রুপ বানাইছেন, সবগুলোকে আপনি একসাথে সিলেক্ট করতে চাইলে Ctrl+A ক্লিক করতে হবে। Ctrl+A এর পরে Ctrl+Z সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। Ctrl+Z ব্যবহার করা হয় নর্মালি কোনো একটা জিনিস লেখায় ভুল হয়ে গেছে, কোনো একটা সেকশন আপনার ভুল হয়ে গেছে, আপনি চাচ্ছেন না, আপনি ডিলিটও করতে পারতেছেন না, তখন কিন্তু আমরা Ctrl+Z ব্যবহার করে থাকি। কম্পিউটারে Ctrl+Z যে কোনো জায়গা থেকে আপনি ফিরে আসার জন্য ব্যবহার করতে পারেন, এবং পাওয়ার পয়েন্টে এটা খুবই ব্যবহার হয়। এবং অবশ্যই আমরা এটা মনে রাখবো, কোনো কারণে যদি মনে হয় একটা লম্বা ভুল করে ফেলছেন, আপনি চাচ্ছেন যে ওটাকে কাটতে গেলে অনেক সময় লাগবে, আপনি জাস্ট সিম্পলি Ctrl+Z ক্লিক করতে করতে আপনি কিন্তু আপনার আগের ফর্মে চলে আসতে পারেন। ওকে, তারপরে আমরা পরবর্তী যে শর্টকাট কিটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে Ctrl+C। এটার মাধ্যমে কিন্তু কোনো একটা টেক্সটকে কপি করা হয়। যে কোনো টেক্সটকে আপনি লিখে ফেলেছেন বা কোনো জায়গা থেকে আপনি কপি করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি Ctrl+C ক্লিক করতে পারেন। এই ক্ষেত্রে Ctrl+A দিয়ে আগে ওই জিনিসটুকুকে বা Ctrl+ আপনার মাউসের বাটন অথবা Ctrl+ ডিরেকশন বাটনকে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু সিলেক্ট করে নিই। এটা আমরা পরবর্তীতে দেখব যখন আমরা ডকুমেন্টে কাজ করব। আমরা একদম হচ্ছে গিয়ে ওভার দ্য ভিউ আমরা যখন কাজ করব তখন আমরা দেখে নিব যে কিভাবে Ctrl+C ক্লিক করার আগে আমরা আগে কি করি, কিভাবে টেক্সটটাকে সিলেক্ট করা হয়। একইভাবে Ctrl+X কোনো একটা ডকুমেন্টের কোনো একটা টেক্সটকে আমরা যদি কেটে ফেলতে চাই, অর্থাৎ আমরা ডিলিট করে অন্য জায়গায় রাখতে চাই, অর্থাৎ ওটা যদি পরবর্তীতে আমরা ব্যবহার করি, তাহলে Ctrl+C ব্যবহার না করে Ctrl+X ব্যবহার করি, যাতে ওই লেখাটাও ডিলিট হয়ে যায় ওই জায়গা থেকে বা কেটে যায়, এবং পরবর্তীতে আমরা ওই লেখাটাকে পরবর্তী কোনো এক লাইনে বা সামনের কোনো এক লাইনে বা আগের কোনো লাইনে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। একই সাথে এটা আপনাকে দুটো অপশন দিচ্ছে, অর্থাৎ Ctrl+C ক্লিক করলে আপনি কপি করে রাখতে পারবেন, বাট আপনি চাচ্ছেন ডিলিটও করবেন এবং ওইটাকে কপি করেও রাখবেন, সেক্ষেত্রে আমরা Ctrl+X ব্যবহার করে থাকি। পরবর্তীতে Ctrl+V ব্যবহার করে থাকি আমরা পেস্ট করার জন্য। যে কোনো ডকুমেন্টকে পেস্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কিছু কপি করলে বা কোনো কিছুকে কাট করে ফেললে আমরা পরবর্তীতে সেই টেক্সটটাকে পুনরায় ফেরত পেতে চাইলে আমাদের Ctrl+V ক্লিক করতে হবে। Ctrl+B এর মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে বোল্ড করি, লেখাটাকে মোটা করি, যাতে লেখাটা অন্য লেখা থেকে ডিফারেন্ট লাগে, সেই জন্য আমরা Ctrl+B ব্যবহার করে থাকি। Ctrl+I এটা একটা লেখার একটা স্টাইল, ইটালিক বা আমরা বলতে পারি প্যারা। অনেকটা আপনাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন আপনারা অনেক ভালো বুঝবেন প্যারা শব্দটার অর্থ কি। সেই জিনিসটা লেখাটাকে যদি আপনারা একটু প্যারা করতে চান, তাহলে কিন্তু ইটালিক যে ফর্মটা রয়েছে সেটার জন্য আমরা Ctrl+I ব্যবহার করে থাকি। এই ছিল আজকের ক্লাসে, আপনাদের কিছু শর্টকাট কি সম্বন্ধে ধারণা দেওয়া হলো, ইন্টারফেস সম্পর্কে ধারণা দেওয়া হলো। আমরা পরবর্তী যে ভিডিওটা আসবে পাওয়ার পয়েন্টের উপরে, সেটা কিন্তু আগামী 14 তারিখে আসতে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড পার্টটা আপনারা 14 তারিখে পাবেন। আশা করছি ওই ভিডিওটি আপনারা দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, সম্ভব হলে অবশ্যই একটি লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন, এবং তার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও সমস্যা হলে সেই সম্বন্ধে ধারণা দিতে পারেন, কি কি পরিবর্তন আপনারা দেখতে চাচ্ছেন, নতুন কি কি দেখতে চাচ্ছেন সেই সম্বন্ধে কিন্তু অবশ্যই জানাতে পারেন। এবং আপনার যদি ভালো লাগাটা সম্পূর্ণ হয়, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানাবেন যে এখানে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, এবং তাছাড়া অফলাইন প্ল্যাটফর্মেও কিন্তু ক্লাস হচ্ছে। সো বেসিক্যালি আপনারা কিন্তু চাইলে জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।